রাজনীতিবিদদের রাজনৈতিক জীবনের বাইরে তাদের ব্যক্তি জীবন, ছেলেবেলা, চিন্তাভাবনা, অবসর, পছন্দ অপছন্দ এসব কিছু জানতে ও জানাতে আমাদের আয়োজন রাজনীতির বাইরে। আজ আমাদের অনুষ্ঠানে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, কিন্তু এদেশের রাজনীতিতে তার সক্রিয় আবির্ভাব অনেকটা ধূমকেতুর মতো। তার বলিষ্ঠ বক্তব্য, বিশেষ করে সাম্প্রতিক সময়ে পার্লামেন্টে চিন্তাভাবনা এই সময়ের তরুণ প্রজন্মকে রাজনীতির প্রতি আগ্রহী করেছে। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ, আমরা জানি যে আপনার এক পকেটে এক সময় ছুরি থাকতো। একজন রাজনীতিবিদের পকেটে ছুরি থাকা, এটা কেমন কথা? আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে আমি ছুরি ছিনতাই করার জন্য রাখতাম। না, আসলে ব্যাপারটা এরকম ছিল না। না, অন্য পকেটে লবণ থাকতো। হ্যাঁ, কিন্তু আপনি একজন রাজনীতিবিদের ছুরি এবং লবণ, আপনি পুরো ঘটনাটা না বলে না, আপনি যে সময় কথা বলছেন, আমরা অনেক ছোট ছিলাম, স্কুলে পড়তাম, সে সময় আমাদের সময় তো এমন একটা ছিল যে আম পেড়ে খেতে হবে, বাড়িতে যতই আম থাকুক পরের বাড়ির আম খেতে হবে, এবং ওটা সেখানে দাঁড়িয়ে কাটতে হবে, সেখানেই লবণ মরিচ দিয়ে খেতে হবে। তো সেই টেন্ডেন্সি থেকেই রাখা। কিন্তু ধানমন্ডি এলাকার এই যে লবণ নিয়ে থাকা অথবা অন্যের গাছের আম, নিজের গাছে অনেক আম থাকা সত্ত্বেও রাজনীতিবিদ পার্থ এখান থেকে কি শিখেছে, কি দেখেছে? দেখুন, আমাদের তো আর ফেসবুক এরা ছিল না আমাদের সময়। আমাদের সময় পাড়া, মহল্লা, বড় ভাই, ছোট ভাই, আমরা সবাই একজন আরেকজনকে চিনতাম, আমরা আড্ডা মারতাম, আমরা বের হব, আমরা ফুটবল খেলবো, আমরা ক্রিকেট খেলবো, আমরা পরের বাড়ির আম খাবো, এবং পরের বাড়িতে ঢুকে যাব হঠাৎ করে, অথবা ঘুরে ধরতে ধরতে পরের বাড়িতে ঢুকে যাবো। এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার ছিল। তো আমার মনে হয় যে নো রিগ্রেটস, এটাই আমাদের এখান থেকে আমরা অনেক শিখেছি। এবং আমার মনে হয় আজকে যে রাজনীতি করতে পারি বা সব ধরনের সব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারি, আমার মনে হয় সেটা ওখান থেকেই স্টার্ট। সেই দুরন্ত শৈশব, তার পরবর্তীতে ইংল্যান্ডে পড়াশোনা, এখন জাতীয় সংসদ সদস্য, এই তিনটাকে কিভাবে রিলেট করেন? আমার মনে হয় এই তিনটা আসলে দুরন্ত বললে ঠিক, মানে সাংঘাতিক দুরন্ত। হ্যাঁ, আমি মানে আজকে এই টিভিতে যারা অনুষ্ঠান দেখছেন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, ধানমন্ডিতে আমার পাড়ার প্রতিবেশী যারা ছিলেন, তারা দেখে একমত হবে, হ্যাঁ আমি সাংঘাতিক দুরন্ত একজন ছিলাম। তো মানে দুষ্টু ছেলে যাকে বলে, সেটা ছিল আমার এইম ইন লাইফ। বাট একটা জিনিস ছিল, আমি আমার বাবাকে সাংঘাতিক ভয় পেতাম। আর আমি জানি বাবা বছর একদিন ধরবে, সেটা হলো রেজাল্ট, পরীক্ষার যেদিন রেজাল্ট আসবে। সো দুষ্টুমিটা মাগরিবের নামাজের আগ পর্যন্ত থাকতো, মানে মাগরিবে বাবা ঢুকে যেত বাড়িতে, তারপরে আর চলতো না। না। আর বাবা এমন একটা জিনিস ছিল, বাবা আমাকে এত মারতো, মানে যে কোনো কিছু হলে এমন একটা সিচুয়েশন হতো যে বাবা ঢুকে আমাকে হঠাৎ একটা চড় মেরে দিল। তো আমি বললাম, বাবা কি ব্যাপারটা কি? বললো, নিশ্চয়ই সারাদিন তুই এমন কিছু একটা করছিস যেটা আমি জানি না। সে জানতো, হি কুড অ্যাকচুয়ালি, নিশ্চয়ই সারাদিন কিছু একটা করছে। আর মা কভার দিত, না আমার ছেলে কখন এটা করে না, আমার ছেলে এটা করে না। আরো একটা জিনিস, যে আপনার বাবা একসময় নগর পিতাও ছিলেন, ঢাকার মেয়র ছিলেন, এবং তারই ছেলে বিভিন্নভাবে এলাকা শাসন করে বেড়াচ্ছে অন্য পদ্ধতিতে। না, জিনিসটা আসলে আমাদের সময় কিন্তু ওই সিচুয়েশনটা ছিল না যে আমার বাবা মেয়র ছিলেন এই জন্য আই এম ডুইং দিস। আমার বাবা মেয়র না থেকে, আমার বাবা অন্য কিছু থাকলে আমি ডান পিটে ছিলাম, ওর সাথে এর কোনো সম্পর্ক। হ্যাঁ, না, আমাদের সময় ওগুলি ছিল না যে মাই ফাদার ইজ এ মেয়র এই জন্য আমি এটা করছি। আই ওয়াজ আ ইয়াং বয়, ক্লাস 8-9 পড়তাম, বুঝতামও না মেয়রের ক্ষমতা, বা এলজিআরডি মিনিস্টার ছিল বাবা, তার কি ক্ষমতা ছিল, আমার এটা করতে হবে। বিকজ আমি সবচেয়ে বেশি দুষ্টামি করি কিন্তু এরশাদ সাহেবের ফলের পর। আচ্ছা, ওকে, তারপরই কিন্তু আমি, বাবা নেই, বাবা তখন মামলাতে, বাবা ভারতে ছিলেন ওই সময়। তো এই যে বাবা নেই, আই ওয়াজ ভেরি হ্যাপি যে বাবা নেই, এখন তো আমার যা আরো স্বাধীনভাবে অনেক কিছু এখন আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো। সো ইট হ্যাড নাথিং টু ডু উইথ যে বাবা মেয়র ছিলেন বা এই জন্য, না, বিকজ এটা তো কোনো ওই টাইপের ছিল না। এটা ছিল যে আমি সব রাতে বোম ফুটাবো, এখন ফুটাতে তো আমাকে হবেই, আমি যদি না ফুটাই তাহলে তো হবেই না। আমরা যদি তার পরের দিকে একটু তাকাই, এমনকি আপনার দিকে, আপনি অত্যন্ত সুদর্শন সংসদ সদস্য, অনেকে বলে
তরুণতম, অনেকে বলে সুদর্শনও বলতে পারে, কিন্তু আমরা জানি যে আপনার মিডিয়ার প্রতিও ঝোঁক ছিল, তো মিডিয়াতে কিছু হলো না কেন? না না না, এই কথাটা এরকম, এটা রিউমার, এরকম সত্যি না যে আমার মিডিয়ার প্রতি ঝোঁক ছিল। এমনি বাড়িতে বলতাম, ওই সময় তো মিডিয়াকে হ্যাঁ। খুব ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া ছিল না, যে মানে কেউ নাটক করবে, সিনেমা করবে, জিনিসটাকে খুব এভাবে ধরা হতো না। তো আমি এমনি বাড়িতে বলতাম যে আমি সিনেমা করব, আমি এই করবো, বাট সিরিয়াসলি কিনা কখনো এরকম আমি চিন্তা করি। বাট এখনো কি প্ল্যান আছে কিনা? প্রশ্ন আই অ্যাম হ্যাপি ওয়্যার আই অ্যাম, আমি যেখানে আছি আমি আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। নাকি সংসদকেই বড় নাট্যমঞ্চ মনে হয়? না না, তা হবে কেন? সংসদ গণতন্ত্রের সবচেয়ে বড় জায়গা, অনেক ভালো জায়গায় যেখানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয়। এবং সেদিন একটি বিদেশি পত্রিকায় দেখছিলাম ভারতীয় সংসদ সম্পর্কে বলা হয়েছে যে সবচেয়ে বড় রিয়েলিটি শো। এটা রাজনীতির বাইরে, তো চলো অন্য কথা, আমরা অন্যদিকে যাই। আমরা যদি পার্থ আরেকটু তাকাই, যে আপনি ডাক টিকিট কালেকশন করতেন এক সময়, আপনি ব্যারিস্টার তাপসের ডাক টিকিটের বই চুরি করেছেন। হ্যাঁ, আমি বলেছিলাম জিনিসটা এরকম, আপনি আমাকে এভাবে বলেন না, জিনিসটা এরকম হতো। হ্যাঁ, মানে আমাদের উই গ্রু আপ টুগেদার, আমি তাপস ভাই, আমাদের আরো অনেক কাজিন, তাপস ভাই মানে আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্য, আমরা কাজিন ব্রাদার্স, সো আমরা একসাথে বড় হয়েছি। তো আমি ডাক টিকিট সংগ্রহ করতাম 1 বছর, আমার মনে আছে। একটা ফেস থাকে না যে এই বছর মার্বেল খেলার উপরে বেশি ঝোঁক, কোন সময় ঝোঁকটা কোন দিকে যায়, কখন একটু ঘুড়ি উড়ানোর উপরে বেশি ঝোঁক। তো হ্যাঁ, এমন একটা সময় ছিল। তো কে জানে আমাকে শিখিয়েছিলেন যে স্ট্যাম্প কোনোদিন কিনতে হয় না, স্ট্যাম্প চুরি করতে হয়। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে তাপস ভাই ওয়াজ ভেরি সফট অ্যান্ড এভরিথিং, আমি চিন্তা করলাম যে আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট প্রে। আচ্ছা, হ্যাঁ, তো পরে আমি তাপস ভাই 2-3টা স্ট্যাম্প মনে হয় চুরি করেছিলাম, পরে তাপস ভাই জানতে পারে, তাপস ভাই আমার পুরো স্ট্যাম্পের বই লুকিয়ে রেখেছিল। সো আই ওয়াজ ভেরি আপসেট অ্যান্ড হি মেড মি রিয়েলাইজ যে এটা করা ঠিক হয় নাই। আমরা যদি এই পর্যায়ে একটু আন্দালিক পার্থ ছোট ভাই ওয়াসিকুর রহমান অঞ্জন এবং চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ আহসানুল হকের মন্তব্য শুনি পার্থ সম্পর্কে। পার্থ ভাই আমার সবচেয়ে বড় ভাই। যে বিশেষ কথাটা আমি বলতে চাবো যে বাবা মারা যাওয়ার পর অনেক সময় মনে হয় যে বাবার রিপ্লেসমেন্ট তো নাই আসলে, কিন্তু পার্থ ভাইয়া, শান্ত ভাইয়া, স্পেশালি পার্থ ভাইয়া কোনো সময় আমার ওই ফিলিংটা দেয় নাই যে বাবা মারা গেছে বা আমরা মানে বিপদে পড়লে কার কাছে যেতে হবে। অলওয়েজ নিউ যে আমি মোবাইলে পার্থ ভাইয়ের ফোন করলেই বিপদটা সমাধান হয়ে যাবে। ভাই হিসাবে আই থিঙ্ক এর চেয়ে বেশি বড় কিছু পাওয়ার কিছু নাই। এবং ওই দিকে আমার বলতে হবে যে আমার বড় ভাই সম্পূর্ণভাবে সাপোর্টিভ এবং খুবই এনকারেজিং এবং অনেক ফ্রেন্ডলি। আমরা প্রায় সময় একসাথে ফুটবল খেলি, সেই ফুটবলে আমি আর আমার বড় ভাই দুজনই স্ট্রাইকার হই। তার পায়ে বল গেলে সে আমাকে ভুলে যায়, কিন্তু আমার পায়ে বল আসলে পাসের জন্য অস্থির হয়ে যায়, সারা মাঠ চিল্লাইতে থাকে, অঞ্জন অঞ্জন পাস দাও পাস দাও। দ্বিতীয় আর একটা গল্প হচ্ছে, আমরা এক সময় লন্ডনে গিয়েছিলাম, আমি তখন অনেক ছোট, তো প্রায় 12টা বাজে, আমি আমার বড় ভাইয়ের হাত ধরে হাঁটতেছি রাস্তায়। তো আমরা একটা পুরান গির্জার সামনে যেয়া কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই আমার খুব ভয় লাগতেছে। ভাইয়াও আমার দিকে তাকিয়ে বলল, অঞ্জন আমারও খুব ভয় লাগতেছে। এবং তখন গির্জার উপরে একটা ঘড়ি ছিল, তখনই ঠিক 12টা বাজলো এবং টং করে একটা আওয়াজ হলো এবং ভাইয়া বলল, অঞ্জন চল দৌড় দেই। এবং আমরা দুজন একসাথে না দেখে কোথাও দুজন দৌড় দিয়ে স্টেশনের দিকে চলে গেলাম। এবং আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফানিয়েস্ট মেমোরি আই হ্যাভ উইথ মাই ব্রাদার। আমাদের অনেক কাজিন আছে, তার মধ্যে পার্থর সাথে আমার সম্পর্ক সবচেয়ে বেশি। ছোটোবেলা থেকেই ওর সাথে আমার মেলামেশা, ঘোরাফেরা, একসাথেই আমরা বড় হয়েছি। ব্যক্তি পার্থ হিসেবে আসলে অনেক কথা না বললেই নয়, তবে একটি জিনিস যে পার্থর সাথে আসলে সংস্পর্শে না মিশলে ওকে বিচার বিশ্লেষণ করা খুবই দুরূহ ব্যাপার। ও একজন অনেক বড় মাপের মানুষ এবং মানুষের জন্য ও কিছু করতে পারলে ওর ভালো লাগে। ও যথেষ্ট মানুষকে নিয়ে চিন্তা করে এবং মানুষের প্রতি ওর ভালোবাসা যথেষ্ট, এটা আমি না বোঝাতে পারবো না আসলে। ব্যক্তি পার্থর আরেকটি রূপ, এটা না বললেই নয়, কারণ ও খুব মজার মানুষ। তো প্রতি রাতেই আমরা প্রায় সময় যখন ওর বাসাতে থাকা হয় তখনই দেখা যায় যে ও মজার মজার কাজ করে, ছেলে মানুষই করে। আসলে ও খুব ছেলে মানুষ এবং খুব ইমোশনাল। প্রায় সময় ও খেলা করে আমাদের সাথে, ওর বাচ্চাদের সাথে খেলা করে। প্রতিদিন রাতে আমরা যখন একসাথে খাওয়ার টেবিলে খেতে বসি, প্রায় সময় ওর সাথে রাতে খাওয়া হয়। তো তখন দেখা গেল যে আমি যেহেতু একটু খেতে পছন্দ করি, স্বভাবতই আমি একটু বেশি খাই। তো ও মাঝে মধ্যে বলে বসে যে, অপু ভাই তুমি আর খাবার নেবে না, তুমি অনেক মোটা হয়ে গেছো, তুমি আর খাবার নেবে না। তো দেখা গেল যে পরবর্তীতে আমি একটা পন্থা তৈরি করে নেই যে ও খাওয়া থেকে যখন উঠে যায়, ও তো কম খায়, খাওয়া থেকে যখনই উঠে যায় তখনই আমি খাওয়া শুরু করি।
দর্শক, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আন্দালিব পার্থর কাছে শুনবো ছোট ভাই অঞ্জন এবং আহসানুল হক যা বললেন সে সম্পর্কে। দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আমরা কথা বলছি আন্দালিব রহমান পার্থর সঙ্গে। পার্থ, বিরতির আগে অঞ্জন যা বলছিলেন, বল আপনার কাছে গেলে আর অঞ্জন তো কোনো খোঁজ পাচ্ছিল না, কিন্তু ওর কাছে পায়ে থাকলে তো আপনি সারাক্ষণ চেয়ে বেড়ান। ও শুধু শুধু খেলা নিয়ে এই কথাটা বললে কথাটা সত্যি না। হ্যাঁ, বাট এটা সত্যি যে আই গেট একটু এক্সাইটেড যখন আমরা খেলাধুলা করি, আর আমরা অনেক খেলাধুলা করি, এটাও সত্যি কথা। এখনো আমরা তিন ভাই, আসলে শান্ত ছিলেন না আপনারা মনে হয় যখন এটা রেডি করছিলেন। শান্ত আমার মেজো ভাই বিদেশে ছিলেন, ও থাকলে আরো বলতে পারতো। আমরা তিন ভাই অনেক খেলাধুলা করি, ক্রিকেট খেলি, বল খেলি। সো ন্যাচারালি খেলতে গেলে যা হয়। সো অঞ্জন একটু সেলফিশ প্লেয়ার, আমি একটু সেলফিশ প্লেয়ার, বাট ওইখানে আমি যখন ওর সাথে চিল্লাচিল্লি করি যে তোমার বলটা দিতে হবে, নাহলে দেখা যাচ্ছে কোনো কিছু পরেও আমি আরো অনেক রাগারাগি করি। সো ভয় মোস্ট অফ দ্য কেস। ও কিন্তু আরো দুটো কথা বলেছে। একটা হচ্ছে যে আপনি হচ্ছেন ওর কাছে অ্যাসুরেন্সের মতো, যে ভাই বলেছে তা হবে। আবার পলায়নের সময় ভয় পেয়েও আপনি তার সাথে যোগ আসলে ব্যাপারটা কি, বাবা, আমি মনে করি কি আই হ্যাড দ্য বেস্ট পার্ট অফ মাই ফাদার্স লাইফ। বাবার আমি ছোটবেলা থেকে বাবাকে পেয়েছি সবকিছু। শান্ত অঞ্জন বাবাকে সেরকম ভাবে পাইনি। যখন পেয়েছে, ওরা যখন বড় হচ্ছিল, বাবা অনেক ব্যস্ত ছিল, নাহলে জেলে ছিলেন, ব্যস্ত ছিলেন, নাহলে পলিটিক্যালি অনেক ব্যস্ত ছিল। তো আমি বাবা মারা যাওয়ার পর অফকোর্স অঞ্জন ইজ লাইক, মানে আমার ইজ লাইক মাই সান। মানে ও তো আমার একদম ছোট ভাই। শান্ত অনেক ইন্ডিপেন্ডেন্ট, মাশাআল্লাহ, অনেক স্মার্ট, অনেক কিছু। তো এটা আমার দায়িত্ব যে ওকে সবসময় অ্যাসুরেন্স দেওয়া যায়। তবে দর্শকদের সাথে কিন্তু আমি আপনার ফিটনেসের রহস্য শেয়ার করতে পারি। ওইটা কিন্তু আপনার আহসানুল হক বলেছে, উনি বেশি খেলেও আপনি কম খান না। ওইটা অপু ভাই, আই এম কামিং ব্যাক টু দ্যাট। তিনি তো খাওয়া, বেসিক্যালি তিনি তার কথা বলেননি, আরো উনি আমার বাসায় বাবুর্চিদের আলাদা টাকা দেন যাতে করে ভালো মাংস বা এগুলি যদি তাকে আলাদা দোতলায় খাওয়ার ব্যবস্থা সরবরাহ করা হয়। হ্যাঁ, সরবরাহ করা হয়। আবার ছোটবেলার দিকে ফেরত যাই, কারণ আমাদের অনেক কিছু কিন্তু পরিণত বয়সে যা ঘটে, আমাদের শৈশব, ছোটবেলা, ওই জীবনটাতে আমরা যা করি, ঘুড়ি উড়ানো, মাঞ্জা দেয়া, অন্যের বাড়িতে চলে যাওয়া, মাছ ধরা, ধানমন্ডি লেক চষে বেড়ানো, এগুলো এখন কতটা মিস করেন? সাংঘাতিক মিস করি। মাছ ধরাটা তত মিস করি না, বিকজ ভোলাতে গেলে আমি ম্যাক্সিমাম টাইমই মাছ ধরি। আর ঘুড়ি উড়ানো তো এখন সম্ভব হয় না, ঢাকাতে অত ঘুড়ি দেখিও না এখন। আমাদের সময় যেরকম ছাদে ওঠার কনসেপ্টটা ছিল, বিহারি ক্যাম্পে যাব, 1.5 টাকা 2 টাকা করে ঘুড়িগুলি আনবো, লাটাই থাকবে, নিজে মাঞ্জা দিব, রং কিনবো, সাগু শিবু সবকিছু দিব, এন্ড এক বন্ধু কাঁটা চামচ ধরে রাখবে, আরেকজন এই করবে, পেঁচাবে, হাতে মাঞ্জা টেস্ট করা, সত্যি কথা, হাত কেটে যাওয়া, সো ট্রু। এবং দুই ধরনের টেস্টিং ছিল, একটা হলো ঘুড়ি উড়িয়ে টেস্টিং, আরেকটা হলো ওই যে ফ্যান ছেড়ে দিয়ে চেয়ার দিয়ে যে পেঁচিয়ে যেটা করা, সেটা ছিল। তারপর লাটিম খেলাটা শুধুমাত্র খেলতাম, বাট এটা আমাকে খুব একটা করতো না, বাট সবাই খেলছে, কাজিন এই জন্য খেলতে হবে এরকম। হ্যাঁ, মিস তো করি। পার্থ, আপনি শুরুতেই বলছিলেন যে তখন তো ফেসবুক ছিল না, তখন ইন্টারনেট ছিল না, তখন হয়তো মোবাইল ছিল না, কিন্তু এই যে আমাদের যে মজার জিনিসগুলো ছিল বা আপনার জীবনে যেটা ছিল, সেটা আপনি কি মনে করেন না যে এখন যারা বড় হচ্ছে তারা আসলে এই জিনিসগুলো সাংঘাতিকভাবে মিস করে বা তারা পেল না? না, আসলে দেখুন, সময়ের সাথে তো সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি জানি না আজকে যারা আছে, আই এম শিওর দে আর হ্যাপি, তারা যেভাবে কমিউনিকেট করছে বা কিভাবে করছে। বাট আমাদের সময় যে জিনিসটা ছিল আমরা সেভাবে এনজয় করেছি, বাট আমি তো এক্সপেক্ট করি না আজকের জেনারেশন সেটা করবে। আজকে হয়তো আমরা যেটা গলিতে ক্রিকেট খেলে মজা পেতাম বা লাটিম খেলে মজা পেতাম, আজকে হয়তো তারা আটারি খেলে বা সাম ভিডিও গেমস বা এক্সবক্স এই ধরনের কিছু একটা খেলে তারা করে। বাট আমাদের অ্যাক্টিভিটিসটা অনেক বেশি ছিল, আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট মানুষের সাথে অনেক বেশি ছিল। আমরা রাস্তায় হাঁটলে বাদামালাকেও চিনতাম, সবাইকে চিনতাম, যত মুরব্বী, কার কোন বাসা আমি বলে দিতে পারি চোখ বন্ধ করে 32 নম্বরে কার কোন বাসা ছিল। এখন তো দেখা যাচ্ছে একটা ফ্ল্যাটের মানুষ আরেকটা ফ্ল্যাটের মানুষকে চিনে না। আমি জানি না এটা কত ভালো না এটা কত খারাপ। আই স্টিল রিমেম্বার, আমার ছোট ফুপির বিয়ে ছিল না কি ছিল, আমার বাবা ওয়াজ ভেরি সিরিয়াস যে না, এই ডেট চেঞ্জ করতে হবে, কারণ সামনের বাসা ম্যাট্রিক পরীক্ষা, সো ওই দিন করা যাবে না। আই মিন জাস্ট ইমাজিন করুন। এবং আমার ম্যাট্রিক পরীক্ষার সময় দেখা যাচ্ছে আইসক্রিম আলো ঢুকতে পারবে না গলি দিয়ে, দেখা যাচ্ছে সামনের বাসা বলছে না পার্থর ম্যাট্রিক। কিন্তু আমরা একটু পটকা ফুটানোর বিষয়ে আসি, বিশেষ করে শবে বরাতের সময় পটকা কিনতেন কোত্থেকে? পটকা থেকে কিনতাম চক থেকে। আর দের ইজ নো ওয়ে, আমাদের সময় ওই যে চকলেট বোম যেগুলি ছিল ওগুলি তত পপুলার হচ্ছে আর কি। হ্যাঁ, বাট আমরা এই ছোট ছোট যেগুলি সলতা যেগুলি ছিল সেগুলি আমরা কিনে নিয়ে আসতাম। তো একটা ছিল যে বাবা মেয়র থাকা অবস্থায় তো নিষেধ করে দিয়ে গেছে, কোনো পটকা করবো না। বাবার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে আমি কি করি না করি, বাট বাবা বলতো যে তুমি ভালো না, আমি জানি, আই নো দ্যাট ইউ নট, তোমার দেখলে বুঝতে পারি আমি। তো বাবা ভোলায় চলে গিয়েছিল, বাট তারপর তো আমি
কি মানে On your own. মানে আমি আই ওয়াজ সো হ্যাপি। আমি তো তারপর পরের দিন, ওই সময় তো অত পেপার ছিল না, কোথায় জানি একটা খবর আসছিল যে যেই মেয়রের নিষেধে তার বাড়ির সামনেই সবচেয়ে বেশি পটকা। সো এরকম ছিল ঘটনাটা। আপনি ল পড়ার সিদ্ধান্ত নিলেন কেন? না, আরেকটা ছিল, বাবা এত বকাবকির মাঝখানেও না আবার খুব আমাকে নিয়ে খুব অ্যাম্বিশিয়াস ছিল। না, ছোটবেলা বলতো তুই প্রেসিডেন্ট হবি, তুই রাষ্ট্রপতি হবি, এর নিচে কিন্তু চিন্তা করা যাবে না। হ্যাঁ পার্থ, তখন আমারও নিজের মধ্যে একটা রাষ্ট্রপতি ভাব চলে আসতো। আমার কেউ জিজ্ঞেস করতো, আই রিমেম্বার আমার যখন বুদ্ধি ছিল, আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তুমি কিভাবে, আমি বলতাম আমি ট্রাফিক হবো। বিকজ আমি দেখতাম যে এই ট্রাফিক পুলিশই একমাত্র ব্যক্তি যে হাত দিলে সবাই থেমে যায়। বাট পরে বাবা বলে কি বলিস না বলিস, হ্যাঁ তুই প্রেসিডেন্ট হবি। প্রেসিডেন্ট কিভাবে হওয়া যায়? তো বাবা বলতো যে এটার জন্য ব্যারিস্টার হতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। তো ওই জিনিসটা আমার মাথায় সবসময় থাকতো যে আমার অনেক লেখাপড়া করতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। তারপর তো ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ইভেন কি ম্যাট্রিক পরীক্ষা আমার নাম্বার হলো 666, মানে নাম্বার অফ দ্য ডেভিল। হ্যাঁ, তো সেটাও পরশ ভাই আছে, আমার কাজিন, এই তাপস ভাইয়ের বড় ভাই। সে আমাকে বলে দেখ তোর বাংলাদেশ ঢাকা বোর্ড সার্টিফাই করে দিছে তুই শয়তান। ব্যারিস্টার রফিকুল হক হেল্প মি আউট। মানে মা যেমন আমাকে নিয়ে গিয়েছে যে ও ব্যারিস্টার হতে চায়, ইটস লাইক রফিকুল হক ও ব্যারিস্টার হতে চায়। আমি বলছি হ্যাঁ আমি হতে চাই। তারপর স্যার ঠিক করে দিলেন, বিকজ আমরা তো জানতাম না ওই সময় সোর্সেস কি, কোথায় যেতে হবে। স্যারের ছেলে পড়তেন, স্যার নিজে, স্যারের ভাই ছিল, আমাকে নিয়ে ভর্তি টর্তি করে দিলেন, সব কিছু করে দিলেন। তারপর ওখানে যে আই স্টার্টেড স্টাডিং অ্যান্ড ডিফারেন্ট অ্যাটমসফিয়ার যা হয় আর কি। তো প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন এখনো আছে তো? দেখুন একটা কথা আপনাকে বলি, আমি ক্রিকেট যখন কেউ খেলে তখন কিন্তু টেন্ডুলকারই হতে চায়, তাই না? এর নিচে কেউ চিন্তা করে না। হ্যাঁ, তো 300 এমপি যারা 300 এমপি পার্লামেন্টে যারা বসে আছে, কেউ যদি জিজ্ঞেস করে বলে তুমি প্রধানমন্ত্রী, বা কেউ কি অস্বীকার করবে, হয়তো দুই নেত্রী ভয় বলবে, কিন্তু কেউ তো আর না বলবে না। স্বপ্নটা তো এক্স্যাক্টলি। সো এটা না, দেখা যাক ডেস্টিনি কত দূর নিয়ে যায়, আল্লাহ মালিক। আমরা যদি দর্শক একটু পার্থর মা, স্ত্রী এবং বড় মেয়ে পার্থ সম্পর্কে কি বলেন সেটি শুনি। পার্থ আমার বড় ছেলে, সে দুষ্ট ছিল। ওই বয়সে যে দুষ্টুমি সে করতো, কিন্তু তার মাঝে মাঝে সে লেখাপড়া করতো, কিন্তু ওর বাবাকে ও ভয় পেত। আর আমি সবই ওর জানতাম, কিন্তু আমি ওকে আদর করতাম, ওকে সব কিছু উৎসাহ দিতাম, লেখাপড়া সব। ওর বাবাকে দুষ্টমিগুলি জানতো না। ওর বাবা সবসময় শুধু ওর রেজাল্টটা দেখতো। রেজাল্টটা যখন ভালো দেখতো তখন আর ওর উপর তার কোনো ছিল না। তখন ওর বাবার ইচ্ছা ছিল মনে মনে ওকে ব্যারিস্টার বানাবে। 96তেও ব্যারিস্টার হয়ে দেশে ফিরল। তারপর ও নিজেই এসে এখানে ও ব্রিটিশ স্কুল অফ ল দিয়ে ও নিজেই প্রিন্সিপাল হলো, নিজেই কলেজটা ও চালা। ওর আব্বা খুব প্রাউড ফিল করলো যে দেখছো যে আমার ছেলেটা একটা ভালো দায়িত্বে গেছে। ওর দায়িত্বের মধ্য দিয়া, মা তুমি খাবে, মা খাইছো, মা শরীর খারাপ লাগে, মা বিদেশে যাবা, বলো এক্ষুনি নিয়ে যাই, তোমার ট্রিটমেন্ট করাই, মা তোমার কি লাগবে, মা তোমার মুখ কালো। তা আমি একা একা বসে কাঁদি যে আজকে আমার ভাগ্য এত ভালো যে আমাকে মানে জনগণ এবং জাতি যে স্বার্থে পার্থ তাদের কল্যাণের জন্য যে নিবেদিত প্রাণ দিতেছে, তার মাঝে সে তার মাকেও প্রাণ দিয়ে ভালোবাসছে। স্বামী হিসাবে আমি এতটুকুই বলতে চাই যে অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ, আর কেয়ারিং। সাধারণত সে একজন রাজনীতিবিদ, তার সাথে সে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং একটি কলেজের প্রিন্সিপালও। তো সাধারণত অনেক কাজে ব্যস্ততা থাকে, কিন্তু তার ভিতরেও আমাদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করে, অ্যাকোমোডেট করে নিজেকে ফ্যামিলির সাথে, এবং ফ্যামিলির সাথেই ডে স্পেন্ড করাকে সে খুবই পছন্দ করে। ও পার্সোনালি যেটা বিলিভ করে যে মাহামের এখন 8 বছর বয়স, তো মাহাম যখন 15-16 বছর হবে তখন ও ছেলেও এই খেলাধুলা, এই গান শেখানো, এই নাচা বা এই ধরনের মজা করা বাচ্চাদের সাথে, এটা হয়তো বা তখন ছেলেও পারবে না, কারণ তখন ওরা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য ও চায় যতটুকু পারে সময় বাচ্চাদের সাথে দেওয়ার, মাকে দেওয়ার, ভাইকে দেওয়ার, আমাকে দেওয়ার।
ও ছোট ছোট ব্যাপারে মজা করতে অনেক পছন্দ করে। তো আমি আমার একটা ঘটনা বলি, আমার বিয়ের পরপর মানে আমাদের প্রায়ই বাইরে খেতে যাওয়া হতো, আর তখন তো আসলে ও পলিটিক্সে ইনভলভ ছিল না, এমনভাবে কেউ ওকে চিনতো না। তো প্রায়ই দেখা যেত রেস্টুরেন্টে গেলে যেই মুহূর্তে আর কি বিলটা নিয়ে আসলো সেই মুহূর্তে সে তার ঘড়ি খুলে দিল বা এমন একটা চেহারা বানালো যে আল্লাহ এত বিল হয়ে গেছে এখন কি করব, মানে একটা এম্বারেসিং একটা সিচুয়েশনে ফেলে দিল। কিন্তু আসলে কিন্তু ওরকম কিছুই নেই, মজা করার জন্য। তো এরকম দেখা যায় ডেইলি লাইফে কিছু না কিছু ছোট বাসার ভিতর এই বাচ্চাদের সাথে, এই আমার সাথে, এই বন্ধুদের সাথে ছোট ছোট কিছু না কিছু মজার ঘটনা করতেই থাকে। আবার বেড়াতে যাই আমি, বাবা আমার সাথে মিস্টার বিন দেখে আমাকে এক্সারসাইজ শেখায়, আমাকে ডিগবাজি শেখায়, মজা করি আমরা। আমি, আমার আম্মা, আমার বাবা একসাথে রেস্টুরেন্টে যাই, বাবার সাথে মাঝে মধ্যে উই খেলে। বাবা অনেক চকলেট খেতে পছন্দ করে, আমিও চকলেট খেতে পছন্দ করি। বাবা আমার ভয়ে চকলেটগুলি খাটের তলে পলায় রাখে, মাঝে মধ্যে টেবিলে করে, মাঝে মধ্যে কাপড়ের রুমে পলায় রাখে, বাবা সব জায়গায় পলায় রাখে। পরে বাবা যখন পলায় তখন আমি উঁকি মেরে দেখে ফেলি, বাবা যখন বাইরে চলে যায় তখন আমি সব খেয়ে ফেলি। আই লাভ ইউ বাবা। এই যে ফ্যামিলির সাথে এত সময় কাটান, তো এখনো কি সেই সময় পাওয়া যায়? আসলে কোয়ালিটি টাইম চেষ্টা করি আর কি, মানে হ্যাঁ কোয়ালিটি টাইম আমি চেষ্টা করি যে যতখানি, বিকজ আমি তো দেখতাম যে বাবার আমাদের সাথে সময় দিতেন না। আমি সবচেয়ে বেশি আমি চিন্তা করি যে বাচ্চাদের সবচেয়ে বড় স্কুল তো বাসা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তাদের সাথে আমাদের কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের ভ্যালুস, তাদের ওই আইডিয়াগুলি উনি স্কুলে বা অন্য কোথাও কিন্তু হয় না। আমি চেষ্টা করি, যেহেতু বিরোধী দল সেরকম ব্যস্ততা তো আমাদের কম, তো চেষ্টা করি যতক্ষণ সময় থাকা হয় কলেজের পাশাপাশি বা আমার প্রফেশনাল কাজের পাশাপাশি আমি বাচ্চাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আন্দালিব রহমান পার্থর সাথে আরও কথা বলবো। তার ব্যক্তি জীবন, তার কাছের মানুষ, তার চিন্তা ভাবনা, তা নিয়ে আমরা আরও আলোচনা করব। দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আমরা কথা বলছি আন্দালিব রহমান পার্থর সঙ্গে। পার্থ, আমরা বিরতির আগে যে আপনার মা, আপনার স্ত্রী এবং আপনার মেয়ের কাছ থেকে শুনছিলাম, পারিবারিক মূল্যবোধ এই বিষয়টি কত জরুরি? বাচ্চাদের বা ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট, সেটাই তো অ্যাকচুয়ালি আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলে। এবং আপনি যেটি বলছিলেন যে স্কুল তো আমাদের হয়তো একাডেমিক কিছু শেখায়, কিন্তু ভ্যালুস কে শেখাবে সেটা তো নিশ্চয়ই ফ্যামিলি। অফকোর্স প্যারেন্টস। যে আমার যে মোরাল ভ্যালুসগুলি আপনি বাচ্চাদেরকে দিবেন, কিভাবে বড় হতে হবে, কেন পরের জন্য ফিল করা। আদারওয়াইজ আমাদের এই সিস্টেম তো আমাদেরকে সেলফিশ বানায়, নিজেরটা বুঝে নেওয়া, টু কমার্শিয়াল, টু সেলফিশ বানিয়ে দেয়। আমি মা আর আমার ওয়াইফের কথা বলবো না, অফকোর্স দে আর বায়াসড, ওয়ান ইজ মাই মাদার অ্যান্ড ওয়ান ইজ মাই ওয়াইফ। বাট আমি মাহামের কথা মানে আমার মেয়ের কথা আমি যত বলবো, আমি মোস্ট অফ দ্য টাইম থাকি বাচ্চাদের জন্যই। বিকজ আমি মনে করি ওদের সাথে একটু কথা বলা, আমাদের অনেক কিছু দেখেও, আমি যেমন একটু সিম্পল কথা বলি, আমার মনে আছে আমার বাবা যখন অনেক আগে জাকাত দিতেন গ্রামে, আমরা ছোট ছিলাম, আবার আমাদের হাত দিয়ে দিতেন, যাতে করে মানে এই যে অভ্যাসটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি নেসেসারি। সো এরকম অনেক ঘটনা আছে যে বাচ্চাদের সাথে বসে কথা বলা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা নেওয়া উচিত। আমি মনে করি রিলিজিয়ান আর এগুলি, দিস আর অল পার্ট, এগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি ফ্যামিলি থেকে স্টার্ট হয়। আপনি আলোচনার শুরুতে বলছিলেন বা প্রায়শই আমরা কথা বললাম যে বাবার প্রতি হয়তো পূর্ণ দায়িত্ব পালন করা হয়নি, বা হয়তো দেখা গেছে ওই বয়সের কারণে হয়নি। সেটি কি আপনি মার প্রতি করার চেষ্টা করেছেন? এখন এটাও কিন্তু একটা সিস্টেমের ব্যাপার। হ্যাঁ, আমি বলি, অফকোর্স আমি মনে করি যে আমি আমার এখন যেটা চিন্তা করি, বা যে পিতামাতার যে অবস্থান, আজকে বাবা নেই, আজকে আমাদের এই অবস্থান বা রাজনীতিতে এখানে উঠে আসা সবচেয়ে যেই মানুষটা খুশি হতো, সেই তো এখন নেই। এক্স্যাক্টলি। আর আমি তো বেসিক্যালি মনে করি যে আমি খুব সাধারণ একজন মানুষ। আমি যতদূর এসেছি, সবচেয়ে ফার্স্ট গো তার সন্তান হিসাবে এই দলের চেয়ারম্যান থেকে আরম্ভ করে, ভোলাতে এমপি হওয়া থেকে আরম্ভ করে অনেকখানি সম্পূর্ণই তার। আমি মনে করি আমার ক্রেডিট যদি থাকে শুধু টু স্টিয়ার ইট, আর কোনো কাজ নেই। যা হয় আর কি, বিদেশে ছিলাম, আসলাম, হয়তো ডেমোক্রেসির নামে বা ওপেন মাইন্ডের নামে অনেক সময় বাবা বলতো যে একটু বয়স আমার সাথে কথা বল না, বাবা বুঝো না তোমরা, এটা নিউ মডার্ন এরা, এইভাবে করতে হবে বাবা, এটা করা ঠিক না বাবা। বাবা বলতো এভাবে একটু ঠান্ডা বাবা, একটু ঠান্ডা।
হ্যাঁ তো নামতেছি, বাবা জিজ্ঞেস করতেছে কি হিরো, কোথায় যাও শুটিং করতে? আমি বলছি, বাবা মানে বুঝছেন আপনি ব্যাপারটা? হ্যাঁ, বাবা অসুস্থ, মানে বাবার যে নিজের হাতে ওষুধ খাইয়ে দিব বা একটু লুঙ্গিটা ধুয়ে দিব বা একটু পাটা টিপে দিব, মানে আমরা মনে করতাম নার্স আছে, শত আছে, সিঙ্গাপুর আছে, বুঝতে পারছেন আপনি ব্যাপারটা, থাইল্যান্ড আছে, কোথায় যাবা বলো? হ্যাঁ, বাট বাবা হয়তো কোনোদিন বলেনি আমাকে ছেলের প্রতি যে, ছেলের কাছ থেকে যে প্রত্যাশা, না আই ডোন্ট নো যে আমার বাবা কি ওই প্রত্যাশা, বাট আমি ফিল করি যে আমি তো করতে পারি নাই। হ্যাঁ, এখন আমি ফিল করি যখন আমি দেখি যে বাবার সন্তুষ্টি, খোদার সন্তুষ্টি, যখন কোরআন পড়ি বা যখন দেখি, তখন এটা ফিল করি যে আমি কতদূর করলাম আমার বাবার জন্য। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাকে অনেক প্রিয়। তার মানে কি অনেক বেশি এডুকেশন বা অনেক বেশি মডার্ন নামে হওয়ার জন্য কি আমরা মনে করতাম যে আইল গেট মাই ফাদার টু অ্যাপোলো স্কোয়ার অর মাউন্ট এলিজাবেথ অর কোথাও, বাট আমি মনে করি ওই জিনিসটা আমার অনেক আফসোস যে আমি আরেকটু বসে, আসলে আমি না ফিলই করতে পারি না আমার বাবা এত তাড়াতাড়ি মারা যাবেন। হ্যাঁ, আমি না এটা বুঝি নাই, মানে হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সত্যি কথা বলতে। তো আমি ইমোশনাল হয়ে যাবো আসলে, কিন্তু অনেক মেমোরিজ এবং আমার অনেক ভ্যালুস। বাবা অনেক সময় আমাকে বলতো যে দেখো পার্থ, আমরা অনেক পর্যায় থেকে এক জায়গায় এসেছি, হ্যাঁ অনেক কিছুই করতে হয়েছে আমাদের, কিন্তু তোমাদের কিন্তু সব দিয়েছি। হ্যাঁ, সো তোমরা যদি অন্যায় করো বা কোনো সময় ডিরেইলড হও, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। বাবার প্রতি ওই দায়িত্ব না করতে পারা, সেটি কি মার প্রতি বা ফ্যামিলির প্রতি? না, অফকোর্স, আই মিন মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, এখানে আর কোনো সেকেন্ড কথা নাই। বিকজ দ্য মোর ওল্ডার আই গ্রো, তত আমি অনেক অস্থির ছিলাম একটা সময়, স্পেশালি বাবা যখন জীবিত ছিলেন, কারণ এনি প্রবলেম ইজ নো প্রবলেম, কিন্তু বাবার কাছেই আসবো, বাবাই ঠিক করে দিবেন। এবং বাবা ওয়াজ সো সুইট, মানে আকাশে চারটা মনে হয় খালি বাকি আমার জন্য, আমি যা চেয়েছি তাই। ইভেন আপনি চিন্তা করে দেখুন, বাবা একবার মুখ থেকে বললো যে তুমি নির্বাচন, আমি চাই তুমি নির্বাচন করবা। তো আমার মনে হয় বাবা আমাকে ঠান্ডা করার জন্য বলছে যে তুমি করবা নির্বাচন, মানে ওয়াজ সো এক্সাইটেড। এবং আপনি চিন্তা করুন, আমার বাবা 4 পার্টি অ্যালায়েন্সের ভোলা সদর আসনের ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, আমি তার 2টা সিট পরে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করছি, অনলি বিকজ আমাকে বিএনপি নমিনেশন দেয়নি। আমার বাবা কোনোদিন আমাকে না বলেনি। পার্থ, আমরা রাজনীতির ভেতরে ঢুকে গেছি, চলুন আবার একটু রাজনীতির বাইরে যাই। আপনি আপনার মেয়েকে নিয়ে মিস্টার বিন দেখে যে আনন্দ পান, চলুন আমরা দর্শকদের সাথে সেটি শেয়ার করি, প্লিজ প্লিজ। You feeling any better? No. Excuse me. Oh! Could you keep an eye on him, please? He's feeling rather poorly. পার্থ, আপনার মধ্যেও বোধহয় মানুষকে এনগেজ করা, একটু আনন্দ দেওয়া, একটু হাসানো, এইরকম একটি প্রবণতা আছে। কারণ এই যে আপনার স্ত্রী বলছিলেন যে রেস্টুরেন্টে গিয়ে বিল আসা মাত্রই ঘড়ি খুলে ফেলা। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি এগুলি করতাম, এটা সত্যি কথা, আই কনফেস, সত্যি কথা। বাট এখন তো এটা ইম্পসিবল এ ধরনের কোনো কাজ করা, বা আই ডু এনজয়। সো আপনার মধ্যে কি জীবনকে খুব লাইটলি নেওয়ার একটা প্রবণতা আছে? ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, নো টেনশন, নো কোনো কিছু, মানে আই ওয়ান্ট টু টেক ইট ভেরি ইজি, সবকিছুই। আমাদের দল আপনার উপরে কাজ করতে গিয়ে এও জেনেছে যে আপনি বিশেষ করে হাল ফ্যাশনের, মানে ইনফর্মাল কাপড় চোপড়ের কারণে হয়তো এয়ারপোর্টে পাসপোর্ট দেখে বলেছে, বিশেষ পাসপোর্ট দেখে যে স্যার কোথায়। ট্রু। আপনার আচ্ছা, কি ছিল ঘটনাটা? কিছুই ছিল না, আমি জিন্স আর টি শার্ট পরা ছিলাম, ওই সময় আরো নতুন এমপি আর কি, আমি জিন্স আর টি শার্ট পরে থাইল্যান্ড না কোথায় যাচ্ছিলাম, তো পাসপোর্ট দেখে ইমিগ্রেশনে অফিসে বলছে স্যার কোথায়, তাই আমি বলছি ভালো করে দেখেন আমি স্যার। তখন তারা একটু বিব্রত হয় আর কি। এটা অনেক জায়গায় ফেস করি আমরা, বাট এখন না, এখন অনেকে আমাকে মিডিয়ার জন্য অনেকে আমাকে চিনে, বাট প্রথমে এটা অনেক জায়গায় ফেস করতাম।
কিন্তু আমাদের সমাজে কি এরকম নিজেকে লাইট করে উপস্থাপন করা অথবা পরিস্থিতি সেটাকে অ্যাপ্রিসিয়েট করে মানুষ? এটা ডিপেন্ড করে। আপনি দেখবেন আমি যখন রাজনৈতিক কথাবার্তা বলি, আমি যখন মিডিয়াতে যাই বা সবসময় আই এম ভেরি সিরিয়াস বিকজ ইউ আর ডিলিং উইথ দ্য কান্ট্রি দেন, অ্যান্ড সেখানে আপনি কোনোভাবে হালকা হওয়ার কোনো সুযোগ নেই। বাট আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আমার মতো, তো সেখানে এই ব্যালেন্সটা ড্র করাটাই সবচেয়ে বড় কথা। চলুন পার্থ, আমরা একটি গান শুনি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল সাথে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। বুঝতে পারছো না? মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চিনা চিনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, সরয়ন কি গো রাখবে ঢেকে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে শুনবো আয়নাতে কার মুখ দেখতেন পার্থ, এখন কার দেখেন এবং তার সাথে ভালো লাগা ভালোবাসার কি সম্পর্ক। দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আমরা কথা বলছি সংসদ সদস্য আন্দালিব পার্থর সঙ্গে। আন্দালিব, আমরা একটি গান দেখছিলাম, আয়নাতে ওই মুখ দেখবে যখন। জি, আমরা খুবই রোমান্টিক একটা গান। ইটস নট অ্যাবাউট রোম্যান্স। আমার আসলে রাজ্জাক অল টাইম ফেভারিট। আমি মনে করি Rajak is the best actor or hero, best looking hero Bangladesh ever produced. So ছোটবেলায় দেখতাম এই গানটার উপরে ওইভাবে কন্টেন্টের উপরে খুব একটা ছিল না, রাজ্জাককে দেখেই বেশি মুগ্ধ থাকতাম, এরকমই, এর চেয়ে বাইরে কিছু না। এখন মুভি দেখা হয়, সিনেমা দেখা হয়, আর বাচ্চাদের সাথে দেখা হয়, বাট যদি শুনি কোনো কিছু ভালো তাহলে চেষ্টা করি কোনো একটা সময়। ওরকম চয়েস নাই, এনিথিং, ইংলিশ, হিন্দি, বাংলা, ডাজন্ট ম্যাটার। আমরা যদি একটু তেজগাঁ থানার একটি ঘটনার কথা শুনি। আপনারা সব বের করে ফেলছেন না? আমাদের যে দল কাজ করেছে তারা জানতে পেরেছে যে আপনি একবার ঈদে সংসদ ভবনে গাড়ি চালাতে যান এবং আপনার গাড়ি তেজগাঁ থানায় নিয়ে যায়, বাট ইউ ডিডন্ট টেল হু ইওর ফাদার ইজ। নো, বাট থ্যাঙ্ক গড আই ডিডন্ট, বিকজ ওই সময় আমার বাবা মন্ত্রী ছিলেন না। আচ্ছা, বলেও লাভ হতো না। এক্স্যাক্টলি না, ওই যেটা বললাম, ওই এশে সাহেবের ফলের পর আমরা কোথায় জানি একটু ধানমন্ডি থেকে গুলশানে যাব আমরা, মনে হয় একটু হট্টগোল করতে ঈদের দিন। হ্যাঁ, যে বিকজ ওই সময় জিনিসটা তো ওরকম ছিল। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার সামনেও দুই এক গাড়ি ছিল। তো ডান দিকে না যে আমরা ধানমন্ডি থেকে রওনা দিয়ে, ডান দিকে না যে আমরা বাম দিকে জিয়াউর রহমান, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইসের দিকে চলে গেলাম। তো সামনের গাড়ি যখন চলে গেল, কারা আমাদেরই একটু ডিস্টেন্ট ফ্রেন্ডসরা, ওরা নেমে মনে হয় কোনো একটা হট্টগোল করলো। তো সেখানে মনে হয় কোনো একটা ভিআইপি এসেছিল বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ভেরি ইয়াং, ক্লাস 9-এ পড়ি বা। তো সেই সময় সবাই এসে গাড়িতে উঠলো, তো আমিও গাড়িতে রওনা দিলাম। তখন আমাকে বলছে যে সামনে ধরে ফেললো। তো আমাকে ধরে বললো কাগজপত্র, লাইসেন্স, আমি লাইসেন্স তো নাই সঙ্গে নাই। তারপর বললেন চলেন, তারপরে তেজগাঁ থানায় নিয়ে গেল। তো তেজগাঁ থানায় ঈদের দিন থানায় যাওয়া লাইক ভেরি ব্যাড ছিল, খুবই এম্বারেসিং ছিল। তারপর আমি যখন দেখছি যে সেলে ঢুকাবে, হ্যাঁ, তো হঠাৎ একজন এসে আমাকে দেখে বললো যে এই তো ভদ্রলোকের ছেলে মনে হয়, এখানে বসতে দাও। তো আমি এখানে বসে সবাইকে দেখছি ঢুকতেছে, আসামিরা আসতেছে যাচ্ছে, and I was so ashamed। হ্যাঁ, যে তখন কি হবে, আমি বারবার চিন্তা করছি তো কি হবে, ফোন আসতেছে। তো হঠাৎ করে আমার এক মামা, একজন ডিস্টেন্ট মামা, তিনি আসলেন। এসে তারপর থানায় কি কথা বলে আবার যে আমাকে অ্যারেস্ট করেছে চলে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ। তো রাত 11টার সময় আবার আসছে ড্রাইভিং অফেন্সে। বাট কত ফানি ছিল ব্যাপারটা দেখেন। আমি সেখানে হল অফ ওই যে অঙ্গীকারনামা দিলাম যে আমি আর কোনোদিনও
গাড়ি লাইসেন্স ছাড়া চালাবো না, এই কথা বলে আবার ওসি আমার হাতে চাবিটা দিয়ে বললো আপনি যান। আমি আবার গাড়ি পর মুহূর্তেই হ্যাঁ, তো আমি আবার গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর যখন গেট খোলা হলো, তখন আমার মা থাকতো নানুর বাসায়, বিকজ ঠিক ফলের পর তো বাবা ছিল বিদেশে, ইট ওয়াজ আ জয়েন্ট ফ্যামিলি। সেলিম মামা, মানে এখন শেখ সেলিম সাহেব, তো আমার সবাই থাকতেন, তারপর সবাই। এমন একটা ভাব হলো যে আমি বিরাট কোনো একটা অপরাধ করে 10 বছর জেলখানা থেকে কিছু একটা করে আমি বের হয়েছি। সব ছোট ছোট ভাই বোনরা আমার এসে স্টার্টেড হাগিং মি, মা কাঁদছে, নানু কাঁদছে। তা আমি চিন্তা করলাম প্রবলেমটা কি। হ্যাঁ, তারপর তো গালাগালি, উফ আর বলেন না কি হলো। তারপর মাকে বললাম যে বাবা এই দেশে আমার থাকার দরকার না, আমার একটা ব্যবস্থা কর, আমি বিদেশ চলে যাই। পার্থ, আমরা সবসময় দেখতে পাই, বিশেষ করে ছোটবেলার ঘটনা তো বটে, আপনার অত্যন্ত অ্যাক্টিভ লাইফ, কিন্তু যে অনেক স্পন্টিনিউয়াস অনেক ঘটনা, যেমন আপনি এখনো নাকি ফুটবল খেলা উদ্বোধন করতে গেলে নিজেই খেলতে নেমেছেন। ওইটা চরফিশিয়াল একটা ঘটনা ঘটেছিলেন। হ্যাঁ, না আমি মনে করি কি আমাদের সাথে আমরা নেতা বা আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে আমাদের এলাকার কিছু কিছু সাধারণ মানুষ তারা আমাদেরকে অনেক কিছু মনে করে যে আমাদের সাথে তাদের অনেক গ্যাপ। হ্যাঁ, তো এই জিনিসটাতে যত আইসটা মেল্ট করা যায় আমার মনে হয় তত ভালো। তো আমি যদি মনে করি আচ্ছা কোনো ক্রিকেটকে উদ্বোধন করতে যাবে, আমি 1 ওভার বল করি, আমি একটু বল করি, বা সিন্স ওরা মনে করে যে পার্থ ভাই ইজ ওয়ান অফ আওয়ার ওন, বা একটা ফুটবল খেলা উদ্বোধন করতে গেলাম যে আচ্ছা আমি প্রথম অর্ধ একটু খেলি, ইটস জাস্ট লাইক দ্যাট। কিন্তু এটাই কিন্তু খুব স্বাভাবিক, একজন মানুষের ভেতরে তো এই সত্তাটা কাজ করে। দেখুন, I don't act, I am what I am, okay? I don't want to, আমি accept me or leave me, বা আমি আমার যা ফিল করি আমি সেটা করার চেষ্টা করি। হ্যাঁ, আমার যখন ইনশাল্লাহ আরো 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 সিনিয়র হব আমি পলিটিক্সে, যখন যেটা হবে সেভাবে হবে। আমি চেষ্টা করি আমার নিজে যা তা দেখানোর জন্য, এর বাইরে কিছু না। দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে আরো দুটি ভিডিও দেখব। আমরা পার্থর বন্ধু মাহতাব বিন আলবাব এবং বড় ভাই ও বন্ধু সোহেল আসিফ, এদের দুজনের কথা শুনবো পার্থ সম্পর্কে। আসলে পার্থর সাথে আমার পরিচয় অনেক ছোট থেকেই। পার্থর কাজিনের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়। ওর কাজিন পরশের বন্ধু ছিলাম আমি, তখন থেকে পার্থ আসতো পরশদের বাসায়, ওখান থেকে ওর সাথে আমার পরিচয়। তো আমার দেখা ছোটোবেলা থেকেই পার্থ আসলে অনেক কেয়ারিং এবং অনেক ফোকাসড একটা ছেলে, এবং খেলাধুলার ব্যাপারে ওর প্রচণ্ড আগ্রহ দেখেছি আমরা প্রায়ই পরশদের পাশের একটা মাঠ ছিল বনানীতে, সেই মাঠে আমরা কোনো খেলা হলেই সবচেয়ে আগে দেখা যেত এখানে পার্থকে এসে উপস্থিত হতে, এবং পার্থর ইয়েতেই আমরা মনে হয় আরও অন্যান্য সব বন্ধুবান্ধবরা এক হতাম ওই মাঠে আমাদের খেলাধুলা হতো এবং খুব মজা হতো। আমরা প্রায় পার্থর বাসায় আমরা বসে সবাই একসাথে যখন আড্ডা মারতাম, হঠাৎ করে দেখা যেত যে পার্থ উঠে বলতো যে চলেন আমরা নিচে যে ক্রিকেট খেলবো। তখন ঘড়িতে সময় দেখা যেত যে 11:30 বা 12টা বাজে রাত, এবং তারপরে আমরা খেলাধুলা করতাম। আমার একটা ছোটোবেলা ওর সাথে একটা মজার স্মৃতির কথা মনে পড়ে। সব বন্ধুরা হঠাৎ করে একদিন এসছে, হঠাৎ করে দেখি পার্থ একটা ব্যাগ নিয়ে এসছে, সেই ব্যাগের মধ্যে 6টা-7টা পিস্তল একসাথে, সব খেলনা পিস্তল, এবং সবাইকে একটা করে পিস্তল দিয়ে বললো ভাই আসেন আমরা এক সাইড, আমরা সোফার এই পিছনে আমরা এক গ্রুপ থাকবো, ওই গ্রুপ আরেক সাইডে আরেক সাথে থাকবে, এবং কে কাকে আগে সেই ছোট বলালা পিস্তলগুলিতে কে কাকে আগে লাগাতে পারে, যার গায়ে আগে লাগবে গুলি সে আউট হয়ে যাবে। এইভাবে করে করে যে টিমের মধ্যে একজন অবশিষ্ট থাকতো সেই টিমে উইন করতো। তা আমার মনে হয় যে এটা খুবই একটা ফানি একটা ব্যাপার। ওর মধ্যে বাচ্চাদের মতো একটা মনোভাব আছে, ও যে বাচ্চা সুলভ যে ওর যে একটা মন আছে, এটা থেকেই ওর পরিচয় পাওয়া যায়। পার্থকে চিনি আজ থেকে 28 বছর হলো। আমি আর পার্থ একসাথে ক্লাস 3-তে আমরা সেন্ট জোসেফে ভর্তি হই, সেখান থেকে আমরা আবার গভর্নমেন্ট লেভেলে চলে যাই, সেখান থেকে আমাদের ম্যাট্রিক দেওয়া। তো বেসিক্যালি স্কুল লেভেলটাই আমরা একসাথে একই স্কুলে পার করেছি। এরপরে ইউনিভার্সিটি আর কলেজ আমাদের ভিন্ন ছিল। তো আমাদের এই দীর্ঘ সূত্রতা বন্ধুর সেটা হচ্ছে যে স্কুলের সময়ের বাইরেও আমরা পাড়াতে একই পাড়ায় একসাথে সময় দিতাম, বিকেলে একসাথে আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। আমরা প্রচুর খেলাধুলা করছি, এবং পার্থ তো বেসিক্যালি পড়ালেখার সাথে সাথে খেলাধুলা এবং আদার অ্যাক্টিভিটিসের সাথে ওর সবসময় একটা সম্পৃক্ততা ছিল। পরীক্ষার সময় আসলে পার্থ ডিফারেন্ট একটা মানুষ হয়ে যেত। যে ছেলেটা বছরে সারাটা দিন 10 মাস খেলাধুলা করতো, কিন্তু পরীক্ষার সময় 2 মাস পার্থকে খুঁজেও পাওয়া যেত না। পরীক্ষা শেষ আবার পার্থকে আমরা আমাদের সেই বন্ধু পার্থ হিসেবেই ফেরত পেতাম। নট অনলি বন্ধু পার্থ আসলে এমন একটা ক্যারেক্টার, ও যে জায়গায় আসতো বা যে জায়গা দিয়ে যেত, ইটস লাইক ও তার নিজের পরিবেশটাকে ওইভাবেই সে ওখানে ক্রিয়েট করে ফেলতো। ইটস লাইক অ্যামেজিং, মানে ও ইজ আ হ্যাপেনিং ক্যারেক্টার। মানে ও যেখানে বসবে, যেখানে যাবে, এভরিবডি সবার ফোকাস ওর দিকেই থাকবে, কারণ আফটার অল হি ইজ ভেরি ফোকাসিং গাই, ইউ নো।
আন্দালিব পার্থ, আমরা আপনার বন্ধু বড় ভাই তাদের কাছ থেকে অনেক মজার মজার গল্প শুনছি। একটি বিষয় কিন্তু সাংঘাতিকভাবে আমাদেরকেও আকর্ষণ করছে, সেটি হচ্ছে যে এত বন্ধু বৎসল, এত হ্যাপেনিং ক্যারেক্টার। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আপনি কি এখনো সেরকম? আই অ্যাম কমপ্লিটলি। আমি আপনাকে একটু আগে বললাম, আমি যে ফিল করি আমি তাই করি। ওকে, আই ডু নট অ্যাক্ট যে আই এম এমপি, আমার এটা করা উচিত এটা, বাট অফকোর্স দেয়ার ইজ আ লাইন, একটা লাইন তো আছেই। আমি যখন যেটা করি আমি ফোকাসড থাকি, যেটা বললাম আমি পলিটিক্স করলে আই এম ভেরি ফোকাসড। কারণ আমরা শুনতে পেলাম পরীক্ষার আগে আবার পার্থকে খুঁজে পাওয়া যেত না, পরীক্ষার পর আবার পার্থ ফিরে আসতো সমস্ত। আমি সবসময় জানতাম ফার্স্ট আই হ্যাভ টু ফেস মাই বাবা, which is not an easy work, কারণ আমি জানি রেজাল্টের দিন সে আমাকে বলবে সেটা তার পৃথিবীর সব তুমি করো, কিন্তু রেজাল্টের দিন আমি দেখবো। বাবা আমাকে কোনোদিন ফার্স্ট হতে বলেনি, কখনোই না। এবার আমিও পার্সোনালি মনে করি যে আমি লন্ডন যাব বা আমি বাংলাদেশে আমি দরজা জানলাটকে সারাদিন লেখাপড়া করবো, পৃথিবীর সাথে আমার সম্পর্ক থাকবে না, আমি এরকম পছন্দ করি না, আর আমি এরকম হবও না, বা হওয়ার ইচ্ছাও আমার কোনোদিন ছিল না। আমি কোনোদিন ফার্স্ট হই নাই, বা তার মানে এটা না আমি হতে পারতাম না, আমি হতে চাইনি কখনো। আমি মনে করতাম আমি ভালো রেজাল্ট করে উঠে যাবো। তো আমি মনে করি যে হ্যাপেনিং হওয়াটাই তো ভালো, তাই না? আপনার লাইফের সাথে আপনার প্রত্যেকটা স্টেপে আপনি এগিয়ে যাবেন, এবং জড়িয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া, মানুষের সাথে মেশা, জড়িয়ে যাওয়া, এবং আকর্ষণ করা। এবং পলিটিক্যাল মিটিংও যে আমি করি, ইভেন কি 4 পার্টি অ্যালায়েন্স এবং সব জায়গায় যে মিটিং, হাই প্রোফাইল মিটিং, এন্ড আইল পুট দ্য স্পাইস। এবং এটা সবাই জানে, এটা প্রত্যেকটা লিডারও জানে যে হ্যাঁ পার্থ এবার তুমি কিছু একটা বলো। তো আই পুট এ লিটল বিট অফ স্পাইস এভরিওয়্যার। অনেকেই বলে থাকে যে আমরা যা কিছু শিখি আমাদের সেই শৈশবে শিখি, সেই বাচ্চা বয়সে শিখি। আপনি নিশ্চয়ই এটিকে ক্যারি করতে চান ভবিষ্যৎ জীবনেও, কারণ এই স্পন্টিনিউটি, এই দেখুন সবচেয়ে বড় কথা কি আমি মনে করি যে অফকোর্স আমি যেভাবে যে পরিবেশে বড় হয়েছি প্রত্যেকটা জায়গা থেকেই তো আমি একটা এক্সপেরিয়েন্স পেয়েছি, এবং আমার জীবনে আমি সেগুলি ফলো করব এবং সেগুলি ব্যবহার করবো, সেটাই তো বড় কথা। বাট দ্য বেসিক্স শুড বি রাইট। বেসিক্স যে ভ্যালুসগুলি সেগুলি যদি আপনার ভালো থাকে, তাহলে তো এই মানুষের সাথে মেশা এবং হ্যাপেনিং করা, কখন কার কি হয় আমি 5টা মিনিট আপনার সাথে থাকবো, আপনি আমাকে স্মরণ রাখবেন, এটাই তো সবচেয়ে বড় কথা, এর বাইরে তো আর কিছু না। পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের রাজনীতির বাইরে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাছরাঙা টিভিকে ধন্যবাদ, এবং দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান, এবং আমরা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বিজেপির চেয়ারম্যান, তার ব্যক্তি জীবন, তার কাছের মানুষ, তার শৈশব, তার চিন্তা চেতনা, তার ছেলে মানুষই অনেক কিছু শুনতে পেলাম। বিশেষ করে একজন রাজনীতিবিদের ব্যক্তিসত্তাকে আমরা জানতে পেলাম। আগামী কোনো দিন আগামী কোনো নতুন অতিথিকে নিয়ে হাজির হব রাজনীতির বাইরে অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।